হিমু সাহেব, জি। আমাকে চিনতে পারছেন? আমি আবুল কালাম। চিনতে পারছি। কেমন আছেন? আবুল কালাম জবাব দিলেন না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বললাম, আপনাকে ছাড়িয়ে নিতে এসেছি। আবুল কালাম বিড়বিড় করে বললেন, শুকরিয়া। বেচারা যে ঘোরের মধ্যে চলে গেছে এটা স্পষ্ট। যে ছাড়িয়ে নিতে এসেছে সে হাজতে, এই সমস্যা তাকে বিচলিত করছে না। তবে অন্য হাজতিরা এখন আমাকে কৌতূহলী চোখে দেখছে। এদের মধ্যে একজনের চেহারা কাপড়-চোপড় শোভন শ্রেণীর, চোখের সোনালি রঙের চশমা, কলেজের ভাইস প্রিন্সিপাল টাইপ চেহারা। তিনি কাছে ঝুঁকে এলেন আমাদের কথাবার্তা শোনার জন্য। আমি তার দিকে গিয়ে বললাম, ভাই সাহেব, ভালো আছেন? তিনি জবাব দিলেন না, মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন। আমি আবুল কালাম সাহেবের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললাম, বেশি মেরেছে? আবুল কালাম ক্ষীণ গলায় বললেন, জি না, সন্ধ্যার পর মারবে। আমি বললাম, দু একটার মধ্যে ছাড়া পেয়ে যাবেন, সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে না। আবুল কালাম ফিসফিস করে আবার বলল, শুকরিয়া। হাজত থেকে বের হয়ে গরম পানি দিয়ে একটা গোসল দেবেন, সাবান ডলার দিয়ে হেভি গোসল। তারপর 2টা প্যারাসিটামল খাবেন, একটা খাবেন সিডাক্সিন। গনিম মিয়ার দোকানের থেকে চা নিয়ে দেব, মগ ভর্তি করে 1 মগ চা খাবেন, সঙ্গে একটা বেনসন সিগারেট, দেখবেন কেমন লাগে। জি আচ্ছা, শুকরিয়া। একটু পরপর শুকরিয়া বলছেন কেন? ঘটনা কি? আবুল কালাম ফিসফিস করে বললেন, মাথা আউলে গেছে হিমু ভাই। কি বলতেছি না বলতেছি নিজেও জানি না। ছোটবেলায় মায়ের হাতে মার খেয়েছি, তারপর পুলিশের হাতে মার খেলাম। কলিজা নড়ে গেছে। সন্ধ্যার পর নাকি আসল মার দেবে। আসল মার মারার যে লোক তার ডিউটি সন্ধ্যার পর। পুলিশ ধরেছে কেন? মেসের মালিক সবুর সাহেবের শালার 2 লাখ টাকা চুরি গেছে। তার ধারণা টাকাটা আমি চুরি করেছি। পুলিশকে 5,000 টাকা দিয়েছে টাকা উদ্ধারের জন্য। উদ্ধার হলে আরো 10 দেবে, এই হলো কন্ট্রাক্ট। টাকা উদ্ধারের জন্য পুলিশ দফায় দফায় মারছে। সন্ধ্যার পর ফাইনাল মারা মারবে। এতক্ষণ পর্যন্ত কি সেমিফাইনাল ছিল? জি, মনে হয়। রাতে মনে হচ্ছে জানেই মেরে ফেলবে। টাকা কি আপনি নিয়েছেন? জি না ভাইজান, আমি ছোটখাটো চুরি করি। মেসের বাজার করতে গিয়ে 30 টাকা সরায় ফেললাম। হেঁটে কাঁচাবাজার গিয়ে বিলের সময় লিখি, রিক্সা ভাড়া 15 টাকা, এইসব করি। বড় চুরি কিভাবে করব বলেন? বড় চুরি করতে বড় কলজা লাগে। আমার কলজা ছোট, অতিরিক্ত ছোট। ভয়ে অস্থির হয়ে থাকি। আমার পেটে পুলিশ হাঁটু দিয়ে গুঁতা দিছে। ব্যথা সেরকম পাই নাই, কিন্তু ভয়ের চোটে পিশাব করে দিছি। বালতি দিয়ে পানি এনে সেই পেশাব নিজেই ধুইছি। কি লজ্জার কথা বলেন দেখি? আপনার পেশাব আপনি ধুয়েছেন, এতে লজ্জার কি আছে? আপনার পেশাব যদি ওসি সাহেব ধুইতেন তাহলে সেটা লজ্জার ছিল। তাও ঠিক। ভাই সাহেব, সন্ধ্যার সময় যখন মারতে নিবে তখন বোধহয় মেরেই ফেলবে। না, তার আগেই আপনি ছাড়া পেয়ে যাবেন। কিভাবে? ব্যবস্থা করে এসেছি। আইজি সাহেব টেলিফোন করবেন। টেলিফোনে তিনি বলবেন, আবুল কালাম অতি সৎ চরিত্রের মানুষ, আমার পূর্ব পরিচিত। এতেই কাজ হবে। শুকরিয়া। রাতে ঘুম হয়নি? জি না। এখন ছোট্ট একটা ঘুম দেন। আইজি সাহেবের টেলিফোন এলে আমি ডেকে তুলব। শুকরিয়া। আবুল কালাম সাহেব চোখ বন্ধ করে ফেললেন। যেভাবে নিঃশ্বাস পড়ছে তাতে মনে হয় ঘুমিয়েই পড়েছে। ভাইস প্রিন্সিপালের মতো দেখতে ভদ্রলোক আবার আমাদের দিকে ঝুঁকে এসেছেন, আর চোখে তাকিয়েছেন ঘুমন্ত আবুল কালামের দিকে। আমি বললাম, কিছু বলবেন? ভদ্রলোক নাসূচক মাথা নাড়লেন। আমি বললাম, আপনাকে পুলিশ ধরেছে কেন? ভদ্রলোক অতি মিষ্টি গলায় বললেন, খুনের আসামি হিসেবে ধরেছে। খুন করেছেন? হ্যাঁ, করেছি। কাকে খুন করেছেন? করেছি একজনকে। নাম বলার দরকার দেখছি না। যে চলে গেছে তার নাম নিয়ে দরকার কি? হি ডাজ নট এক্সিস্ট। আপনার নাম কি? ভদ্রলোক জবাব দিলেন না। পকেট থেকে হাত দিয়ে সিগারেট বের করলেন। লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে সহজ স্বাভাবিক গলায় বললেন, আপনার এই লোক সারা রাত ছটফট করছে। এখন আপনাকে দেখে শান্তি পেয়ে ঘুমাচ্ছে। মিথ্যা কথা বলে আপনি তাকে ঘুম পাড়িয়ে দিলেন। মিথ্যা আর সত্যি যে সত্যের চেয়ে বেশি, এটা বুঝলেন? বোঝার চেষ্টা করছি। এই যুগে সত্যি কথা কেউ বিশ্বাস করে না। সত্যি কথা বললে সন্দেহের চোখে তাকায়। আমি যখন বললাম খুন করেছি, আপনি বিশ্বাস করেননি, সন্দেহের চোখে তাকিয়েছেন। অথচ আমি সত্যি খুন করেছি। আমি চুপ করে ভদ্রলোকের কথা শুনছি। ভদ্রলোক কি সুন্দর করেই না কথা বললেন। হাসি হাসি মুখ, চোখ ঝিকমিক করছে। ভদ্রলোক আধ খাওয়া সিগারেট আমার দিকে এগিয়ে দিয়ে বললেন,
খান, সিগারেট খান। আপনি কি করে মিথ্যা কথা বলে একটা লোককে ঘুম পাড়িয়ে দিলেন, সেটা মোটামুটি অবাক হয়ে দেখলাম। কি নাম আপনার? হিমু। শুধু হিমু? জি। পুলিশ আপনাকে ধরেছে কেন? আমি আবুল কালাম সাহেবকে ছাড়িয়ে নিতে এসেছিলাম, পুলিশ আমাকে লকআপে ঢুকিয়ে দিয়েছে। ভদ্রলোক মনে হলো আমার কথায় খুব মজা পেলেন, শরীর দুলিয়ে হাসতে লাগলেন। খুবই অন্যরকম হাসি, সমস্ত শরীর কাঁপছে, কিন্তু হাসির কোনো শব্দ আসছে না। চোখ দুটিতে কোনো হাসি নেই, চোখ স্থির। হিমু সাহেব? জি। আমার নাম সাদেক চৌধুরী। আমার এই কার্ডটা রেখে দিন, প্রয়োজন পড়লে যোগাযোগ করবেন। শুক্রিয়া। শুক্রিয়া বলা কি আপনি আপনার বন্ধুর থেকে শিখেছেন? জি। আমি আপনাকে আর আপনার বন্ধুকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারি। দরকার নেই, আমরা ঘন্টা দুয়েকের মধ্যে ছাড়া পাবো। আইজি সাহেব টেলিফোন করবেন? জি। ভদ্রলোক আবারও তার বিচিত্র হাসি হাসতে লাগলেন। তার এবারের হাসি দেখে গা শিরশির করে উঠল। নিঃশব্দ হাসির বিষয়ে বাবা লিখে গেছেন, যে মানুষ নিঃশব্দ হাসে তার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে, অতি উচ্চ স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। এই দুইয়ের ভেতর প্রভেদ করা তেমন জটিল কর্ম নহে। গ্লানির মাধ্যমে এই দুই শ্রেণীর লোককে আলাদা করা যাইবে। হাস্যকালীন সময়ে সাধু মানুষের গাত্র হইতে সুঘ্রাণ পাওয়া যাইবে, পিশাচ শ্রেণীর মানুষের গাত্র হইতে পাওয়া যাবে তিক্ত কটু স্বাদময় দূষিত গন্ধ। সাধু মানুষ যেমন সংখ্যায় অতি নগণ্য, তেমনি পিশাচ শ্রেণীর মানুষও সংখ্যায় অতি নগণ্য। এই দুই শ্রেণীর মানুষের কাছেই অনেক কিছু শিক্ষণীয় আছে। বাবা হিমু, মনে রাখিও, অতি ভয়ঙ্কর যে গরল, তাহাতেও অমৃত মিশ্রিত থাকে। অতি পবিত্র যে প্রাণসংহার গরল। খাদ ছাড়া সোনা হয় না, গরল ছাড়াও অমৃত হয় না। হাজতের দরজা খুলেছে। দুবলা পুলিশ আমার দিকে তাকিয়ে ইশারা করল। কথা বলার পরিশ্রম করতে সে মনে হচ্ছে রাজি হচ্ছে না। ওসি সাহেবের সামনে দাঁড়ালাম। তিনি পা থেকে মাথা পর্যন্ত আমাকে দেখলেন, চোখ মুখ কুঁচকালেন। একজন শিক্ষক যেমন যাকেই দেখেন তাকেই ছাত্র মনে করেন, একজন পুলিশ অফিসারও যাকে দেখেন তাকেই খারাপ ধরনের ক্রিমিনাল মনে করেন। আমি অতি বিনয়ীটা ভাসে দিয়ে বললাম, স্যারের শরীর ও মন কি ভালো? কোনো ক্রিমিনাল শারীরিক স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করছে, এতে একজন পুলিশের গায়ে জ্বালা হবার কথা। ওসি সাহেব চলল না। তিনি চোখ মুখ কুঁচকিয়ে রাখলেন, তবে ভদ্র স্বরে বললেন, বসুন। আমি বললাম, ওসি সাহেব চোখে চশমা পড়তে পড়তে বললেন, শুনলাম আপনি একজন কবি? আমি বিনয় ভঙ্গিতে বললাম, জি স্যার, কবি। মনে হয় একটা ক্ষোভ ছিল পুলিশ, বিডিআর এবং আর্মিকে নিয়ে কবিতা লেখা হয় না। এরাও তো জনগোষ্ঠীর অংশ। রবীন্দ্রনাথ কত কিছু নিয়ে কবিতা লিখেছেন, অথচ পুলিশ নিয়ে কোনো কবিতা লেখেননি, ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। উনি লিখেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাকাই মাথা। তা না লিখে তিনি অনায়াসে লিখতে পারতেন, ও আমার দেশের পুলিশ, তোমার পায়ে ঠেকাই মাথা। এতে পুলিশ ভাইদের প্রতি সম্মান প্রদর্শন করা হতো। পাঁচলামি করবেন না। জি আচ্ছা স্যার। আবুল কালাম লোকটাকে গুরুত্বপূর্ণ কেউ না স্যার। গুরুত্বপূর্ণ তো বটেই, পুলিশের আইজি তার ব্যাপারে ইন্টারেস্টেড, সে সাধারণ লোক হবে কিভাবে? আমি গলা নামিয়ে বললাম, পুলিশের আইজি ইন্টারেস্টেড কারণ তাকে অনেক উপর থেকে চাপ দেওয়া হয়েছে। সেই অনেক উপরটা কি তা তো স্যার বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি আবুল কালামকে নিয়ে চলে যান। ছেড়ে দিচ্ছেন? জি ছেড়ে দিচ্ছি। চা খাবেন? না চা খাবো না, তবে ছোট্ট একটা কাজ করলে খুব উপকার হয়। মারের চোটে আবুল কালাম সাহেবের নাকের লোম বের হয়ে গেছে। উনি একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। নাক দিয়ে লোম বের করা অবস্থায় তাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। যদি তার নাকের লোমগুলো একটু ছেঁটে দেওয়ার ব্যবস্থা করেন, খুব উপকার হয়। ওসি সাহেব হতভম্ব গলায় বললেন, তার মানে? আপনাদের ডিউটি অফিসারকে বললেই বুঝবেন। উনি কোনো কারণ ছাড়া আমাকে হাজতে ঢুকিয়েছেন। উনি যদি কষ্ট করে আবুল কালাম সাহেবের নাকের লোমগুলি ছেঁটে দেন, তাহলে আমি কিছু মনে করব না। কবি বলেছেন, ফরগেট অ্যান্ড ফরগিভ, ক্ষমাই মহৎ লক্ষণ। ওনাকে দেখেই বুঝেছি উনি মহান। উনি মহান, উনি মহান 21-এ। ওসি সাহেব আগুন চোখে তাকিয়ে আছেন। তার বেল টিপে ডিউটি অফিসারকে ডাকালেন। আমি গলা নামিয়ে অতি বিনয়ের সঙ্গে বললাম, স্যার, আরেকটা ফুলের মালা যদি আনিয়ে দেন, আবুল কালাম সাহেবের গলায় মালাটা পরাবো। গলায় মালা পরে জেল থেকে অনেকে বের হয়েছেন, হাজত থেকে কেউ বের হতনি। একটা রেকর্ড হয়ে যাক। আপনার নাম হিমু? জি।
এই দিন দিন না আরো দিন আছে, এই গানটা শুনেছেন? টিভিতে দেখেছি স্যার, কুদ্দুস বয়াতি একদল বাচ্চা কাচ্চা নিয়ে গানটা করে। গানের কথাগুলি মনে রাখবেন। ভবিষ্যতে আপনাকে যদি আমি ট্রিট করতে না পারি, তাহলে আকিকা দিয়ে আমি আমার নাম আলম খান বদলায় রাখবো কুত্তা খান। আপনি আকিকার দাওয়াত পাবেন। রাগে ওসি সাহেবের শরীর কাঁপছে। তিনি রাগ সামলাতে পারছেন না। ডিউটি অফিসার এসে দাঁড়ালেন। ওসি সাহেব তার দিকে তাকিয়ে বললেন, এই লোক কি বলছে শুনুন, আর একটা ফুলের মালা আনিয়ে দিন। আবুল কালাম সাহেবের গলায় গাঁদা ফুলের মালা, তিনি এলোমেলো ভঙ্গিতে পা ফেলছেন। আমি বললাম, শরীরটা কি বেশি খারাপ লাগছে? জি না। মালা গলায় নিয়ে হাঁটতে যদি খারাপ লাগে মালাটা খুলে ফেলুন। জি না। রিক্সা নেব? না। যাবেন কোথায় ঠিক করেছেন? মেসে ফিরে যাবেন? না। ঢাকায় আত্মীয় স্বজন কেউ আছে? ঠিকানা বলুন, সেখানে নিয়ে যাই। ঢাকায় তেমন পরিচিত কেউ নাই। দেশের বাড়ি চলে যাব, চাঁদপুর। লঞ্চে করে যাব। চা খাবেন? চলুন কোনো রেস্টুরেন্টে বসে চা খাই, তারপর ঠিক করব কি করব। চাঁদপুর চলে যেতে চাইলে চলে যাবেন। পুলিশের কাছে হাজিরা দিতে হবে না? না। আপনাকে পুলিশ আর খাটাবে বলে মনে হয় না। আইজি সাহেব আপনার প্রসঙ্গে যেভাবে বলেছেন, তারপর আর কিছু বলার থাকে না। উনি কি বলেছেন আমি সৎলোক? বলেছেন। কেন বলেছেন? উনি তো আমাকে চেনেন না। তাকে আমি বলতে বলেছি, এজন্য উনি বলেছেন। উনি আপনাকে না চিনলেও আমি চিনি। হিমু ভাই, আপনার ধারণা আমি একজন সৎলোক? অবশ্যই। আবুল কালাম সাহেব বিড়বিড় করে বললেন, এই প্রথম একজন কেউ বলল আমি সৎলোক। এর আগে কেউ কোনোদিন বলে নাই। স্কুলে পড়ার সময় আমি একবার একটা কলম চুরি করেছিলাম, তারপর থেকে আমার নাম হয়ে গেল চোর কালাম। স্কুলে দুজন কালাম ছিল, তাকে ডাকতো ভালো কালাম, আমাকে ডাকতো চোর কালাম। কে কি ডাকতো তাতে কিছু আসে যায় না। আপনি তো জানেন আপনি কি? আপনি নিজেকে জানেন না? জানি। আমি হলাম চোর কালাম। 2 লাখ টাকা আমি সত্যিই চুরি করেছি। আপনি ফুলের মালা গলায় পরিয়ে একটি চোরকে বের করে নিয়ে এসেছেন। কাজটা ঠিক করেন নাই। আবুল কালাম সাহেব বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। আমি তাকিয়ে আছি। কালাম সাহেব তাকালেন আমার দিকে, শান্ত গলায় বললেন, আমি এখন সদরঘাট টার্মিনালে চলে যাব। সেখান থেকে যাব চাঁদপুর। ভাই সাহেব যাই। ফুলের মালা গলায় দিয়ে আবুল কালাম সাহেব হেঁটে হেঁটে যাচ্ছেন। আমি তার দিকে তাকিয়ে আছি। আরো অনেকেই তাকিয়ে দেখছে তাকে। গাঁদা ফুলের মালায় গলায় দিয়ে ঢাকা শহরে কেউ হাঁটাহাঁটি করে না। জয়নাল সাহেব অসুস্থ হয়ে পড়েছেন। গায়ে জ্বর, বুকের সামান্য ব্যথা, বিছানায় শুয়ে থাকতে হয়। উঠে বসলে বুক ধড়ফড় করে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কিছু খেতেও পারছেন না। খাবার মুখে দিলেই বমি আসে। তার চেহারা একদিনে নষ্ট হয়ে গেছে। চোখের নিচে কালি পড়েছে। গোলগাল মুখ লম্বাটে হয়ে গেছে। কথাও বলছেন হাসির মতো ফ্যাঁসফেঁসে গলায়। অসুখটা হয়েছে আমার কারণে। আমি আবুল কালাম সাহেবকে দেখতে গিয়েছি, না ফিরছি না দেখে তিনি টেনশনে অস্থির হয়ে আমার খোঁজ নিতে থানায় যান। সেখানে গিয়ে জানতে পারেন আমাকে হাজতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখনই তার বুক ব্যথা শুরু হয়। থানার সামনে রাস্তার পাশের নর্দমায় দুবার বমি করেন। লোকজন তার অবস্থা দেখে ফুটপাতে শুইয়ে দেন। ০.৫ ঘন্টা ফুটপাতে বিশ্রাম করে মেসে ফিরে শয্যাশায়ী। আমি বললাম, সামান্য কারণে বুক ব্যথা বাঁধিয়েছেন, উঠে বসুন তো। আমি ঠিক মতো ফিরে এসেছি। জয়নাল সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনাকে দেখে খুবই আনন্দ লাগছে ভাই সাহেব, কিন্তু বুকের ব্যথাটা যাচ্ছে না। নিঃশ্বাস নিতে পারছি না। সন্ধ্যাবেলা জয়নাল সাহেবের বুকে ব্যথা আরো বাড়ল। মেসের সামনে গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেবকে ডেকে নিয়ে এলাম। ডাক্তার বললেন, পেটে গ্যাস হলে বুকে ব্যথা হয়। মনে হচ্ছে পেটে গ্যাস হয়েছে। অ্যান্টাসিড দিচ্ছি। এতেই কাজ হবে। ইসিজি করে দেখতে পারেন। হার্টের কোনো প্রবলেম থাকলে ধরা পড়বে। আমি অবশ্যই তার কোনো কারণ দেখছি না, তবু সেফ সাইডে থাকা। আমার পরিচিত একটা ক্লিনিক আছে, আমার নাম বলবেন, 20% ডিসকাউন্ট দিয়ে দেবে। রাত ১টার দিকে জয়নাল সাহেবের অবস্থা খুব খারাপ করলো। তার প্রচণ্ড চোয়ালে ব্যথা শুরু হলো। গা ঘামতে লাগলো। তিনি বিড়বিড় করে বললেন, হিমু ভাই, মনে হচ্ছে মারা যাচ্ছি। যদি অপরাধ কিছু করে থাকি ক্ষমা করে দেবেন। আচ্ছা, ক্ষমা করে দিলাম। এইভাবে বললে হবে না ভাই সাহেব, আল্লাহ পাককে বলতে হবে, খাস দিলে ক্ষমা করতে হবে। আমি বললাম, ক্ষমার অংশটা আপাতত থাক, স্থগিত করে রাখুন। এই মুহূর্তে যা করতে হবে তা হলো আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার ধারণা আপনার হার্ট অ্যাটাক হয়েছে। লক্ষণ তাই বলে। এত রাতে অ্যাম্বুলেন্স পাবেন কোথায়? চেষ্টা করে দেখি। অ্যাম্বুলেন্স না পেলে গাড়ি, গাড়ি না পেলে রিক্সা, একটা ব্যবস্থা হবেই। হাসপাতাল পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যান।
প্রয়োজনে কিছু পাওয়া যায় না এরকম কথা ভুল প্রমাণ করে একটা অ্যাম্বুলেন্স অতি দ্রুত উপস্থিত হলো। স্ট্রেচারে অ্যাম্বুলেন্সের লোকজন জয়নাল সাহেবকে নামিয়ে নিয়ে গেল। অ্যাম্বুলেন্সের পো পো শব্দ। এত রাতেও লোকজন জমে গেল। জয়নাল সাহেব তাদেরকে দেখে লজ্জিত ভঙ্গিতে হাসতে লাগলেন। বিড়বিড় করে বলতে লাগলেন, কিছুই হয় নাই, সামান্য বুকে ব্যথা। পত্রিকায় প্রায় ডাক্তারদের অবহেলার কারণে মৃত্যুর খবর পড়ে। সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারদের ছুটোছুটি দেখে মনে হলো পত্রিকার সব খবর সত্যি না। একজন রোগী চেহারার মহিলা ডাক্তার আমাকে ডেকে নিয়ে বললেন, রোগীর অবস্থা খুবই খারাপ, ম্যাসিভ অ্যাটাক হয়েছে, 2 দিন না কাটলে কিছুই বলা যাচ্ছে না। আমি বললাম, আমার কি কিছু করণীয় আছে? আপনার কিছুই করণীয় নেই, ওষুধপত্র কিনে দিতে হবে। সঙ্গে টাকা পয়সা আছে? না, তবে জোগাড় করতে পারবো। জোগাড় করুন, আপাতত আমরা চালাচ্ছি। রোগী কি বাঁচবে? মহিলা ডাক্তার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, রোগী আপনার কি হয়? কেউ হয় না, আমরা একই মেসে থাকি। আপনি রোগীর আত্মীয় স্বজনকে খবর দিন, রোগীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। বলেন কি? যান, টাকা পয়সা ব্যবস্থা করুন, সকালের মধ্যে জোগাড় হলেও চলবে, আমরা চালিয়ে নেব। আমি ছোট নিঃশ্বাস ফেলে বললাম, রোগীর দিকে একটু লক্ষ্য রাখবেন। এই বেচারা অতি সাধারণ একজন মানুষ, কোনো মন্ত্রীর আত্মীয় না, কিছু না। তার সুপারিশ করার কেউ নেই। আপনার নাম কি? হিমু। হিমু সাহেব শুনুন, আমরা সবসময় বলি সব মানুষ সমান। একজনের সঙ্গে আরেকজনের কোনো প্রভেদ নেই। কার্যক্ষেত্রে কখনোই সেরকম দেখা যায় না। শুধু শেষ সময়ে মৃত্যুর খুব কাছাকাছি এসে সব মানুষ এক হয়ে যায়। শুধু তখনই দেশের প্রধানমন্ত্রী এবং রাস্তায় ইট ভাঙে যে তার মধ্যে কোনো তফাৎ থাকে না। এই হাসপাতালের রোগীরা মৃত্যুর খুব কাছাকাছি থাকেন, কাজেই তারা সব সমান। বাইরের মানুষরা বিশ্বাস করুক বা না করুক, আমরা সবাইকে একইভাবে দেখি। দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আপনি কি আমার কথা বিশ্বাস করলেন? জি, বিশ্বাস করলাম। আমি টাকা নিয়ে আসছি, সকাল হওয়ার আগেই চলে আসবো। ফরিদা খালা অবাক হয়ে বললেন, তুই এত রাতে? আমি বললাম, কেমন আছো খালা? রাত 2টার সময় কেমন আছো খালা, এর মানে কি? তুই সবার সঙ্গে ফাজলামি করিস বলে আমার সঙ্গেও করবি? কলিং বেল শুনে আমার বুক ধক করে উঠেছে, এখনো ধকধকানি হচ্ছে। এত রাতে কেন এসেছিস? তোর মতলবটা কি? বিল নিতে এসেছি খালা। বিল মানে? কিসের বিল? আশাকে নিয়ে 2 দিন ঢাকা শহর দেখালাম, প্রতিদিন $100 করে, $200। পেমেন্টটা বাংলাদেশি কারেন্সিতে করলে ভালো হয়। অনেক রসিকতা করেছিস, আর করতে হবে না। তুই এক্ষুনি বিদেয় হবি, এই মুহূর্তে। আমার সঙ্গে নাটক করবি না। নাটক করছি না খালা, বিলটা আমার দরকার। তোমার কাছে যদি থাকে তাহলে তুমি দাও, আর যদি না থাকে তাহলে ঈশাকে ডেকে তোলো। খালা কঠিন চোখে তাকিয়ে রইলেন। আমি বললাম, রাতে কিছু খাইনি, ভাত খাবো, তরকারি না থাকলে একটা ডিম ভেজে দাও। তোমার ঘরে তো সব সময় টাঙ্গাইলের গাওয়া ঘি থাকে। ভাতের উপর ওই ঘি তরকারির চামচ দিয়ে 1 চামচ ঢেলে দিবে। ডিম ভাজবে, সেই সঙ্গে 2টা শুকনা মরিচ ভাজবে। হিমু শোন, তুই খুবই মতলববাজ ছেলে। মতলব ছাড়া তুই কখনো কিছু করিস না। রাত 2টার সময় এসেছিস, মতলব নিয়ে এসেছিস। এবং আমি যে সে মতলব একবারই টের পাচ্ছি না, তাও না। তোকে তো অনেক দিন ধরে দেখছি, তোর নারী নক্ষত্র আমি জানি। জানলে বলো তো দেখি আমার মতলব কি? তোর মতলব হচ্ছে আশার সঙ্গে কিছুক্ষণ লটর-পটর করা, তার মাথায় আরো খারাপ করে দেওয়া। মেয়েটাকে হকচকিয়ে দিতে হবে না? রাত 2টার সময় বিলের টাকা চাইলে সে হকচকিয়ে যাবে। ঠিক বলছি না? হুম। তুই চলিস পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। আমাকে হাইকোর্ট দেখাবি না। আমি বাস করি হাইকোর্টের ভেতরে। গলা নামিয়ে কথা বলো খালা, তুমি সবার ঘুম ভাঙাবে। তুই বাসা থেকে বের হবি কিনা সেটা বল। ভাত খেয়ে যাই। ক্ষুধার্ত মানুষকে না খাইয়ে বিদায় করলে তুমিই পরে অনুশোচনায় দগ্ধ হবে। তোমার অনিদ্রা হবে। অনিদ্রা থেকে পেপাটিক আলসার। সেখান থেকে চুপ থাক, চুপ, একটা কথাও না। আমি চুপ করলাম, আর প্রায় সঙ্গে সঙ্গে আশা দরজা খুলে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে সে সেজেগুজে আছে। চুল আঁচড়ানো, গায়ে ইস্ত্রি করা শাড়ি পরে রাত 2টার সময় কেউ বসে থাকে না। ঠোঁটে লিপস্টিকও থাকার কথা নয়। আশার ঠোঁটের দিকে তাকিয়ে দেখলাম সে লাল গাঢ় টকটকে রঙের একটা লিপস্টিক পরেছে। আশা আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার ঘরে আসুন। খালার দিকে তাকিয়ে বললাম, যাবো খালা। খালা জবাব দিলেন না, চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইলেন। আশা বলল, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। খালার মুখ রাগে থমথম করছে। এই রাগ সহজে যাবার না। আমি বললাম, খালা,
তুমি ভাত ডিম ভাজির ব্যবস্থা করো, আমি এই ফাঁকে আশার সঙ্গে কথা বলে আসি আর পেমেন্টটাও নিয়ে আসি। বিদেশিনী মেয়ের ঘর